আমরা যেখানে থেমেছিলাম পার্ট 1 আমাদের যে লেকচার ছিল, আজকে পার্ট 2 সেই লেকচার সলিড স্টেটই কন্টিনিউ হচ্ছে। আজকে আমাদের শুরু হবে স্পেস ল্যাটিস and ইউনিট সেল। এটা হচ্ছে আজকে আমাদের মেন পড়ানো, এবং এটাই সলিড স্টেট চ্যাপ্টারটা শিখতে গেলে এটাই হচ্ছে মেন জায়গা, যে স্পেস ল্যাটিস কি এবং ইউনিট সেল কি। পুরো চ্যাপ্টারটাই স্পেস ল্যাটিস আর ইউনিট সেলের উপরেই আছে। তাহলে আমরা শুরু করি। স্পেস ল্যাটিস যদি আগে ভাবতে হয় জিনিসটা কি, স্পেস ল্যাটিস কি, একটা কেলাসাকার কঠিন পদার্থ, সেইটাকে যদি তার যদি ছবি আমি কখনো আঁকতে চাই, খাতায় হোক বোর্ডে হোক, তাহলে তার যে উপাদান কণিকাগুলো আছে সেগুলোকে বিন্দুর আকারে প্রকাশ করে, অর্থাৎ পয়েন্টসের আকারে প্রকাশ করে আমরা যে ডায়াগ্রামটা পাবো সেটাকে বলে স্পেস ল্যাটিস। অর্থাৎ ধরো এটা একটা রেলগাড়ি আছে, এটা একটা ট্রেন আছে, এটা হচ্ছে ক্রিস্টাল। এবার এটাকে যদি আমি ল্যাটিস স্পেস ল্যাটিসে দেখাতে চাই, তাহলে আমি কি করবো, এর জায়গায় একটা পয়েন্ট, এর জায়গায় একটা পয়েন্ট, এর জায়গায় একটা পয়েন্ট, এর জায়গায় একটা পয়েন্ট। এই চারটে যে পয়েন্ট আছে সেই চারটে পয়েন্টের প্রত্যেকটা এক একটা কামরাকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং এই পয়েন্টগুলোকে যদি আমি কামরা দিয়ে রিপ্লেস করে দিই তাহলে ট্রেন হয়ে যাবে। আর এই ট্রেনটার যদি আমি ল্যাটিস আকারে প্রকাশ করতে চাই, স্পেস ল্যাটিস আকারে, তাহলে এইটা হবে তার প্রকাশ। ক্লিয়ার? সহজে বোঝানোর জন্য বললাম। এবার স্পেস ল্যাটিস কাকে বলে বা ক্রিস্টাল ল্যাটিস কাকে বলে সেটা যদি আমরা একটু সহজ ডিফাইন করি, এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ পয়েন্টস ইন 3 ডাইমেনশনাল স্পেস। অর্থাৎ কতগুলো পয়েন্টকে ত্রিমাত্রিকভাবে শূন্যে বিন্যস্ত করাকেই বলা হয় স্পেস ল্যাটিস। যেরকম ধরো আমি কতগুলো পয়েন্ট এখানে দিলাম, আবার কতগুলো পয়েন্ট এখানে দিলাম, রেগুলার রিপিট করি। তাহলে আমরা জানি যে কোনো কঠিন পদার্থ, কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো আছে সেগুলোর একটা রেগুলার ডিস্ট্রিবিউশন থাকে শূন্যে বা 3 ডাইমেনশনালি। তা আমিও সেই কণাগুলোকে সরিয়ে দিয়ে তার জায়গায় কতগুলো বিন্দু দিলাম। এবার এই বিন্দুগুলোকে যদি আমি স্ট্রেট লাইন দিয়ে জুড়ে দিই, তাহলে দেখা যাবে যে আমি সেই কেলাসটার একটা শেপ পেয়ে গেলাম, হেক্সাগোনাল শেপ। তার মানে একটা হেক্সাগোনাল যদি কেলাস থাকে, তার কণাগুলোকে যদি আমি এরকম পয়েন্ট দিয়ে অ্যারেঞ্জ করি, তাহলে দেখা যাবে যে এই যেটা তৈরি হলো এটা হচ্ছে স্পেস ল্যাটিস। এই কণার পয়েন্টগুলোকে যদি আমি কোনো অ্যাটম বা মলিকুল বা আয়ন্স দিয়ে রিপ্লেস করি, তাহলে এটা একটা ক্রিস্টাল ল্যাটিস হয়ে যাবে, একটা ক্রিস্টাল সলিড হয়ে যাবে। তাহলে এই যে পয়েন্টগুলো আছে, এই যে আমরা স্পেস ল্যাটিসের যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোকে বলা হয় ল্যাটিস পয়েন্ট। তাহলে প্রত্যেকটা এইগুলো হচ্ছে একটা ল্যাটিস পয়েন্ট। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ল্যাটিস পয়েন্টের এনভায়রনমেন্ট যেন সেম হয়, মানে এটারও যা এনভায়রনমেন্ট হবে চারিদিকে, এটারও তাই হবে, এটারও তাই হবে, একে বলে ল্যাটিস পয়েন্ট। এই ল্যাটিস পয়েন্টগুলোকে তুমি যদি স্ট্রেট লাইন দিয়ে জয়েন করো, তাহলে দ্যাট উইল ব্রিং আউট দ্য জিওমেট্রি অফ দ্য ল্যাটিস। তাহলে এই স্ট্রেট লাইন দিয়ে যদি আমি জুড়ে দিই, তাহলে দ্যাট উইল ব্রিং আউট দ্য জিওমেট্রি অফ ল্যাটিস। ক্লিয়ার? এবার এরকম একটা ল্যাটিসের মধ্যে যে
স্মলেস্ট পোর্শনটা থাকবে, যেটাকে থ্রি ডাইমেনশনালি চারিদিকে আমি যদি রিপিট করি তাহলে পুরো ল্যাটিসের ছবিটা পেয়ে যাব, তাকে বলা হয় ইউনিট সেল। তাহলে ইউনিট সেল কনসেপ্টটা আমাদের কি আসলো না, ল্যাটিসের মধ্যে সেই স্মলেস্ট পোর্শন যেটাকে ত্রিমাত্রিক ভাবে যদি আমরা বিন্যস্ত করি তাহলে আমরা কমপ্লিট ল্যাটিসটা পেয়ে যাব, পুরো ক্রিস্টালটা পেয়ে যাব, তাকে বলে ইউনিট সেল। যেমন আমি কাকে বলে আমার পরে ভালো করে বোঝাচ্ছি। যেমন ধরো এখানে তো তোমার বাড়ির একটা দেয়াল আছে, এই দেয়ালটা ইট দিয়ে গাঁথা হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা ল্যাটিস। এবার এই ল্যাটিসটা গাঁথতে গিয়ে প্রথমে তো একটা ইট গাঁথতে হয়েছিল, তারপরে আর একটা, তারপরে আর একটা, তারপরে আর একটা, তার উপরে আর একটা, এইভাবে আস্তে আস্তে দেয়ালটা তৈরি হয়েছে। এই যে প্রথম ইট যেটাকে রিপিট করে চারিদিকে এই দেয়ালটা পাওয়া গেছে, এই ল্যাটিসটা পাওয়া গেছে, এইটা হলো হচ্ছে ইউনিট সেল। তার মানে কোনো ল্যাটিসের স্মলেস্ট পোর্শন যেটা চারিদিকে থ্রি ডাইমেনশনালি বর্ধিত করলে ওই ল্যাটিসের কমপ্লিট ছবিটা চলে আসবে, তাকে বলা হয় ইউনিট সেল। বা আমরা বলতে পারি ইউনিট সেল হচ্ছে একটা ল্যাটিসের রেপ্লিকা, ক্ষুদ্র একটা রেপ্লিকা। একটা বড় ল্যাটিসটা যদি শর্ট একটা রেপ্লিকা আমাদের দরকার হয়, সেটাকে বলা হয় ইউনিট সেল। ক্লিয়ার? আমাদের পড়তে হবে এই ইউনিট সেল সম্পর্কে ডিটেলস। এখন ধরো আমরা এরকম একটা ল্যাটিস নিলাম, ছবি ভালো হবার হবে না, বইতে আছে, বই দেখে ছবিগুলো আরো ভালো করে দেখে নিও। একটা ল্যাটিস আছে, ল্যাটিসটাকে আমরা এইখান থেকে কেটে নিলাম, তারপর এই ল্যাটিসটাকে এইখান থেকে ধরো কেটে নিলাম, তারপরে ধরো এইখান থেকে কেটে দিলাম, তারপরে ধরো এইখান থেকে কাটলাম, এই জায়গাগুলোতে হচ্ছে কণাগুলো আছে যেগুলোকে আমরা পয়েন্ট আকারে দেখাচ্ছি। তাহলে এটা একটা কমপ্লিট ল্যাটিস। দেখা যাচ্ছে যে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্টে আছে। এইখানে আছে, এখানে আছে, এখানে আছে। এবার এর মধ্যে আমরা যদি যে কোনো একটা পোর্শন নিই, ধরো এই পোর্শনটা নিলাম, তাহলে এইটা যে কিউবটা তৈরি হলো এইটা হচ্ছে একটা ইউনিট সেল। এটাই রিপিট করে এই বড় ক্যালাসটা তৈরি হয়ে যাবে, বড় ল্যাটিসটা তৈরি হয়ে যাবে। তার মানে ইউনিট সেল হচ্ছে কোনো একটা ল্যাটিসের সেই ক্ষুদ্রতম অংশ যেটাকে আমরা থ্রি ডাইমেনশনালি তিনটে অক্ষ বরাবর যদি বর্ধিত করি সম্পূর্ণ ল্যাটিসটা পাবো। এবার তাই জন্য ইউনিট সেলের ক্যারেক্টার যখন আমরা একটা ইউনিট সেলের খুঁজি, ইউনিট সেল ইজ ক্যারেক্টারাইজড বাই 6 প্যারামিটার। অর্থাৎ ধরো এই তিনটে দিক আছে, একটা ধরো এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস। আমি এখানে একটা ইউনিট সেল রাখছি। এই একটা ইউনিট সেল রাখলাম তিনটে অ্যাক্সিস বরাবর। এই এক্স অ্যাক্সিসের এই যেটা, এটাকে বলা হয় এজ। এই এজটাকে এ বলা হয়, ওয়াই অ্যাক্সিসের দিকে যে এজটা আছে তাকে বি বলা হয়, জেড অ্যাক্সিসের দিকে যে এজটা আছে তাকে সি বলা হয়। তাহলে একটা ইউনিট সেলের তিনটে এজ থাকে, এ বি সি। আর এই এজের উল্টো দিকে বি আর সি যে ফেস আছে, সে যে অ্যাঙ্গেলটা করে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় আলফা।
অর্থাৎ এজ অ্যাঙ্গেলস, দুটো এজের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হয় সেটাকে বলে আলফা। বির যে এজ আছে তার উল্টো দিকে যেটা হয় অ্যাঙ্গেল সেটাকে বলে বিটা, সির উল্টো দিকেরটা সেটাকে বলে গামা। তার মানে আলফা, বিটা, গামা। তাহলে একটা ইউনিট সেল এই 6টা প্যারামিটার দিয়ে ইউনিট সেলটাকে আমরা আইডেন্টিফাই করি বা ইউনিট সেলটাকে চেনা যায়। দেখা গেছে যে এই 6টা প্যারামিটারকে চেঞ্জ করে করে এর মান, বির মান, সির মান বা আলফা, বিটা, গামা এগুলোর মান চেঞ্জ করে 7 রকমের ইউনিট সেল তৈরি করা যায়। সেই কারণে পৃথিবীতে ক্রিস্টাল সিস্টেমও 7 রকমেরই আছে। অর্থাৎ এই যে এ, বি, সি এবং আলফা, বিটা, গামা আমি দেখাবো পরে, এগুলোকে চেঞ্জ করে 7 রকমের ইউনিট সেল তৈরি করা যায়। সেই জন্য ক্রিস্টাল, কারণ ইউনিট সেল থেকেই তো একটা কেলাস তৈরি হয়, ইউনিট কেলাসেরই তো সবথেকে ক্ষুদ্রতম অংশটা হচ্ছে ইউনিট সেল। তাই এই 7টা ইউনিট সেল থেকে 7 রকমের ক্রিস্টাল সিস্টেম তৈরি হতে পারে। বুঝতে পারলাম আমি, যা মানে ক্লিয়ার আমি যে এইটুকু তোমরা বুঝতে পেরেছো, এটা একদম বেসিক ব্যাপার। এবার আমাদের যেটা দেখা সেটা হচ্ছে ইউনিট সেল ক রকমের হয়। তাহলে আমরা টাইপস অফ ইউনিট সেল যদি দেখি, ব্রডলি ইউনিট সেল 2 প্রকারের হয়। একটাকে বলে প্রিমিটিভ আর আরেকটাকে বলে সেন্টার্ড। তাহলে ইউনিট সেল প্রিমিটিভ হতে পারে, সেন্টার্ড হতে পারে। প্রিমিটিভ ইউনিট সেল কাকে বলে আমরা যদি বুঝি, একদম সিম্পল ব্যাপার, যে ইউনিট সেলে প্রতিটা কর্নারে, ইউনিট সেলের যে সেলটা যে তৈরি হয়েছে তার প্রতিটা কর্নার পজিশনে যদি কোনো পার্টিকেল থাকে, কনস্টিটিউইং পার্টিকেলস, অ্যাটম, মলিকুলস বা আয়নস, তাহলে তাকে বলা হয় প্রিমিটিভ ইউনিট সেল। যেমন ধরো আমি একটা কিউব নিলাম, একটা কিউবিক্যাল ইউনিট সেল নিলাম। প্রিমিটিভ ইউনিট সেল মানে হচ্ছে এই কর্নারগুলোতে শুধু উপাদান কণিকাগুলো থাকবে। মানে 8টা কর্নার থাকে একটা কিউবের, যেমন 8টা কর্নারে 8টা পার্টিকেল থাকবে। সেন্টার্ড ইউনিট সেল মানে হচ্ছে ইন অ্যাডিশন টু দি কর্নার পজিশন অফ দ্য ইউনিট সেল, অন্য কোনো জায়গায় যদি ওই ইউনিট সেলের কোনো পার্টিকেল থাকে তখন তাকে বলে সেন্টার্ড ইউনিট সেল। কর্নারে তো থাকবেই, কর্নারে থাকার জন্যই কাঠামোটা তৈরি হয়, এছাড়াও যদি ইউনিট সেলের অন্য কোথাও থাকে তাকে বলে সেন্টার্ড ইউনিট সেল। সেন্টার্ড ইউনিট সেল আবার 3 প্রকারের হয়। বডি সেন্টার্ড, ফেস সেন্টার্ড, এন্ড সেন্টার্ড। অর্থাৎ প্রিমিটিভ ইউনিট সেল এবং সেন্টার্ড ইউনিট সেল, ইউনিট সেল 2 রকমের হয়। প্রিমিটিভ ইউনিট সেল মানে হচ্ছে শুধু কর্নারগুলোতে থাকবে, আর সেন্টার্ড ইউনিট সেল মানে হচ্ছে কর্নারে তো থাকবেই, তাছাড়া ওই ইউনিট সেলের অন্য কোথাও থাকবে। এবার আমরা দেখি বডি সেন্টার কি, ফেস সেন্টার কি, এন্ড সেন্টার কি। বডি সেন্টার মানে এই কর্নারগুলোতে আছে, অ্যাপার্ট ফ্রম দিস একটা উইদিন দ্য বডি আছে, এটা হচ্ছে বডি সেন্টার ইউনিট সেল। অর্থাৎ 8টা কর্নারে থাকবে এবং একটা ওই ইউনিট সেলটার ভিতরে থাকবে, ইনসাইড ইউনিট সেল। ফেস সেন্টার মানে কি, আটটা কর্নারে 8টা পার্টিকেল থাকবে, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। এছাড়া 6টা যে ফেস আছে, এই একটা ফেস, এটাকে আমি টপ লিখছি, এই একটা ফেস, এটাকে আমি বটম লিখছি, এই একটা ফেস,
এটাকে আমি আমার বাঁদিকে লেফট লিখছি, এই একটা ফেস, এটাকে আমি রাইট লিখছি, এই একটা ফেস, এটাকে আমি ফ্রন্ট লিখছি, আর এই একটা ফেস, এটাকে আমি ব্যাক লিখছি। তাহলে দেখা যাচ্ছে 8টা কর্নারে আছে আর একটা কিউবের 6টা ফেসে, মানে ফেস মানে এই যে ফেসগুলো থাকে এই ফেসের মাঝখানে আছে, তাকে বলে ফেস সেন্টার ইউনিট সেল। এবার লাস্ট হচ্ছে এন্ড সেন্টার। এন্ড সেন্টার মানে অনেকটা ফেস সেন্টারের মতো, এখানেও 8টা কর্নারে থাকবে, তার সাথে সাথে যে কোনো দুটো অপোজিট ফেসে থাকবে দুটো কর্নার। অর্থাৎ এই যে 8টা কর্নারে আছে আর আমি হয়তো এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম, একে বলে এন্ড সেন্টার। এন্ড সেন্টার ইউনিট সেল পাওয়া খুব কম, দুটো ক্ষেত্রে পাওয়া যায়, দু ধরনের ক্রিস্টালের ক্ষেত্রে পাওয়া যায়, সেটা আমরা পরে দেখব যে কোন কোন ক্রিস্টালে এন্ড সেন্টার পাওয়া যায়। সাধারণত আমরা ফেস সেন্টারটা সব থেকে বেশি পাই, বডি সেন্টার এবং সিম্পল কিউবিকও খুব বেশি পাওয়া যায় না। পলোনিয়াম একমাত্র ধাতু যে সিম্পল কিউবিক ইউনিট সেল তৈরি করে, আর কেউ এখনো পর্যন্ত সিম্পল কিউবিকে পাওয়া যায়নি। তাহলে এটা মুছে দিলাম। এবার ইউনিট সেল বেসিক্যালি আমরা আগে বললাম ক্রিস্টাল ক রকমের হয়, 7 রকমের হয়, তার কারণ ইউনিট সেল 7 রকমের হতে পারে। তাহলে বেসড অন seven crystal system এক্সিস্ট করে। যে 7টা ক্রিস্টাল সিস্টেম আমরা পাবো, এটা ইউনিট সেলের উপরে বেস করা হবে। সবকটা প্রিমিটিভ, মানে প্রিমিটিভ সব রকম ক্রিস্টালেরই একটা প্রিমিটিভ ইউনিট সেল হয়। এছাড়া and also on the basis of type of unit cell, আমরা জানি 4 রকমের আছে। on the basis of type of unit cell আমরা টোটাল we can generate 14 space lattice। তাহলে 7টা ক্রিস্টাল সিস্টেম যা ইউনিট সেল থেকে তৈরি হতে পারে এবং প্রতিটা ইউনিট সেল 4 রকম হতে পারে, সেগুলোকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা কটা স্পেস ল্যাটিস আজ পর্যন্ত বানাতে পারবো। ব্র্যাভিস, একে বলা এই 14টা স্পেস ল্যাটিস নোন অ্যাজ ব্র্যাভিস ল্যাটিস। এটা ফ্রান্সের একজন, ফ্রান্স থেকে এক ম্যাথমেটিশিয়ান, তিনি একে একে দেখিয়েছিলেন যে 14 রকমের ব্র্যাভিস ল্যাটিস পাওয়া যেতে পারে। তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে ক্রিস্টাল সিস্টেম 7 রকমের হতে পারে, সেই 7 রকম ক্রিস্টাল সিস্টেমে 4 রকমের ইউনিট সেলই অ্যারেঞ্জ করে দেখা হয়েছে। দেখা গেছে যে এই সব কিছু কম্বাইন করে 14টা স্পেস ল্যাটিস তৈরি করা গেছে। আমরা দেখবো সেটা, তাদের বলা হয় ব্র্যাভিস ল্যাটিস। আমরা এবার সেটা একটা চার্ট আকারে একটু দেখে নিই, কারণ পরীক্ষায় কিন্তু এগুলো দেয়। একটা কোশ্চেন তো থাকেই 1 নম্বরে, সেটা পারতে হবে যে কোন ধরনের ল্যাটিস। তাহলে আমরা এখানে লিখলাম ক্রিস্টাল সিস্টেম, এখানে লিখলাম এজ, মানে তার যে এজের লেন্থ, এখানে লিখলাম ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, অর্থাৎ দুটো এজের মধ্যে যে অ্যাঙ্গেল, আর এখানে লিখলাম নাম্বার অফ ইউনিট সেল। এখন সোজা ট্রিক হচ্ছে মনে রাখার, ক্লাস টিচার और হেডমাস্টার টোকেন দেবে। তাহলে এইটা মনে রাখলে হবে, ক্লাস টিচার অথবা হেডমাস্টার টোকেন দেবে। এবার এই সি থেকে যে ক্রিস্টালটা আসে তাকে বলে কিউবিক, টি থেকে যেটা আসে টেট্রাগোনাল, সব বইতে আছে দেখে নেবে। ও থেকে আসে অর্থরম্বিক,
আর থেকে আসে রম্বোহেড্রাল, এইচ থেকে আসে হেক্সাগোনাল, এম থেকে আসে মনোক্লিনিক, টি থেকে আসে ট্রাইক্লিনিক। এই 7 রকমের ক্রিস্টাল সিস্টেম ইউনিট সেলের উপরে বেস করে তৈরি করা গেছে। এবার এর আমি টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি যাতে মনে থাকে পরীক্ষার হলে। প্রথমেই এইটাকে শিখে নাও। প্রথমটা তো A ইকুয়াল টু B, সিটাকে চেঞ্জ করলে দুটোই চেঞ্জ হলো, আবার রিপিট করবে। তাহলে যা ছিল তাই আবার রিপিট করলে, লাস্টেরটা শুধু মনে রাখবে এটাও মনোক্লিনিক, এটাও মনোক্লিনিক, ক্লিনিক ক্লিনিক আছে, তাই এটা আর এটা একই রকম হবে। তাহলে এজ লেন্থ তোমরা তোমাদের এইগুলো দেয়া থাকবে, দিয়ে বলবে কোন ধরনের ক্রিস্টাল তুমি বলতে পারবে। এবার হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, অর্থাৎ সেই আলফা বিটা গামা যে কোণগুলো আছে সেই কোণ। কিউবিক যদি তুমি একটা ঘনক যদি নাও তার সব অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হবে। এটাও মনে রাখতে পারবে, অসুবিধা নেই। 90 ডিগ্রি, 90 ডিগ্রি। রম্বোহেড্রাল মানে একটু তুমি ঘনকটাকে ঠেলে রম্বস করে দিয়েছো, তার মানে কোণগুলো সমান হবে কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হবে না। হেক্সাগোনাল মানে তোমরা একটা হেক্সাগন প্রথমেই যে ছবিটা এঁকেছিলাম দেখেছো, যার দুটো বাহু সমান হয় আর একটা সমান হয় না, তাই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় আর একটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়। কোনটা হবে? হেক্সাগোনাল, মানে গামাটা হবে 120 ডিগ্রি। মনোক্লিনিকে আলফা আর গামা 90 ডিগ্রি হবে কিন্তু বিটা 90 ডিগ্রি হবে না। আর ট্রাইক্লিনিক কারোর সাথে কোনো মিল নেই, আলফা ইজ নট ইকুয়াল টু বিটা, নট ইকুয়াল টু গামা, নট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই হচ্ছে 7টা ক্রিস্টাল সিস্টেম। এই হচ্ছে ইউনিট সেলগুলোর যে 6টা প্যারামিটার আছে, তাদেরকে এইভাবে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টের জন্য একটা ইউনিট সেল পাওয়া যাবে। সেই প্রত্যেকটা ইউনিট সেল থেকে একটা ক্রিস্টাল তৈরি হবে। একটা হবে কিউবিক ক্রিস্টাল, একটা টেট্রাগোনাল, একটা অর্থোরম্বিক, রোম্বোহেড্রাল, হেক্সাগোনাল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক। আমাদের সিলেবাসে শুধু আছে কিউবিক। যারা অ্যাডভান্স লেভেলে একটু পড়তে চাও, এন্ট্রান্স যেই অ্যাডভান্সে দেবে, তাদের হেক্সাগোনালটাও একটু পড়তে হবে। এবার নাম্বার অফ ইউনিট সেল 3 2 4 1 1 2 1 যোগ করো, 3 আর 2 5। তার মানে কিউবিকে 3 ধরনের ইউনিট সেল পাওয়া যায়, প্রিমিটিভ, ফেস সেন্টার, বডি সেন্টার। টেট্রাগোনালের 2 রকম পাওয়া যায়, অর্থোরম্বিকের 4 রকমই পাওয়া যায়। তার মানে এখানে একটা এন্ড সেন্টার পাওয়া যায়, আর এই মনোক্লিনিকে এন্ড সেন্টার পাওয়া যায়। তো যোগ করলে 5 আর 4 9 10 11 2 13 আর 1 14, তাহলে টোটাল এখানে তোমার আসছে 14 টাইপ অফ। এইটা ওই ব্র্যাভিস বলে যিনি, তিনি খাতায় একে 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 ড্রয়িংগুলো করে উনি দেখিয়েছিলেন। এই রকম ভাবে যদি পয়েন্টগুলো আমরা সেভ করি তাহলে টোটাল 14টা ব্র্যাভিস ল্যাটিস আমরা তৈরি করতে পারবো। এবার পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসতেই পারে যে 4 রকমই পাওয়া যায় কোন ধরনের ক্রিস্টালে, টেট্রাগোনালে। তাই বেটার হচ্ছে ওটা 3-4 দিন সকালবেলায় ওটা একবার প্র্যাকটিস করবে, বা যে কোনো সারাদিনে একবার 3 2 4 1 1 2 1 মনে রাখতে কোনো অসুবিধে নেই। আর এটা মনে রাখার কোনো অসুবিধে নেই, ক্লাস টিচার অথবা হেডমাস্টার টোকেন তার কাছে আছে। তো সিটি অর এইচএম টি, তো সিটি মানে ক্লাস টিচার, অর মানে অথবা, এইচএম মানে হেডমাস্টার, টি মানে টোকেন, তার কাছে টোকেন আছে। তো এই করলেই তুমি এগুলো মনে রাখতে পারবে। এটা টেকনিকও বলে দিলাম, এর কিন্তু একটা থাকবে, পরীক্ষার হলে আলাদা করে মনে করতে পারবে না, তাই মনে করার ট্রিক্স দিয়েই মনে করতে হবে। তাহলে দেয়ার আর 7 ক্রিস্টাল সিস্টেমস। ইউনিট সেল 4 প্রকারের হয়, সেই 4 প্রকারের ইউনিট সেল এই ক্রিস্টাল সিস্টেমগুলোর মধ্যে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে টোটাল স্পেস ল্যাটিস পাবো কটা? 14টা। একে ব্র্যাভিস ল্যাটিস বলে। এবার আমাদের নেক্সট যে পার্ট সেটা হচ্ছে অ্যানালিসিস অফ ইউনিট সেল, বা রাদার অ্যানালিসিস অফ কিউবিক ইউনিট সেল। যেহেতু আমাদের কিউবিকটাই আছে,
কিউবিক ইউনিট সেল। এবার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে আমরা কি জানি, A ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার আমরা এখানে একটা কিউবিক ইউনিট সেল আঁকছি। এই কিউবিক ইউনিট সেলের এইখানে কণাগুলো আছে। প্রথম আমরা এটা 1 নম্বর লিখে রাখি, সিম্পল কিউবিক অর প্রিমিটিভ। কিউবিক ইউনিট সেল, কারণ আমরা সবকটাই দেখাতে হবে। আটটা কণা আছে। এবার তোমাকে বুঝতে হবে ফার্স্টে যে এই একটা কণা কটা ইউনিট সেলের মধ্যে কমন আছে, কারণ যখন আমরা একটা ক্রিস্টাল সিস্টেম করছি, আমরা ইউনিট সেল করছি না, ইউনিট সেল হচ্ছে ক্রিস্টাল সিস্টেমের একটা পার্ট। তাহলে এই একটা কর্নারের কণা কটা ইউনিট সেলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। ধরো তুমি একটা ঘর আছে, ঘরের ছাদ, এটা ছাদের এইখানে একটা পয়েন্ট আছে, এই ঘরের তলায় ঠিক পাশে আরেকটা ঘর, তাহলে সেই ঘরেরও এই পয়েন্টটা কমন, এর এই পাশে নিচে আরেকটা ঘর, তারও এটা কমন, এই পাশে আরেকটা ঘর হলো, তারও একটা কমন। তাহলে আমি যদি এখানে একটা গোলক রাখি, সে এই চারটে ঘরকে সমানভাবে কন্ট্রিবিউট করে। এবার এই চারটে ঘরের উপর যদি আরো চারটে ঘর আমি তৈরি করি, তাহলে এই গোলকটা তাদের মধ্যেও কমন হবে। তার মানে আমরা বলতে পারি ইচ কর্নার of an atom contributes equally to 8 কিউব। তার মানে যে কোনো একটা কর্নার যদি আমি একটা ইউনিট সেলে নিই, এখানে এটা নিতে পারি, এর পাশে আরো ইউনিট সেলগুলো আছে, তাহলে সে 8টা ইউনিট সেলের মধ্যে কিন্তু তার কন্ট্রিবিউশন সমান আছে। তাহলে এখন থেকে তোমার খেয়াল রাখতে হবে যে কন্ট্রিবিউশন অফ এ পার্টিকেল, কোনো একটা কণার কন্ট্রিবিউশন যদি কর্নারে থাকে কোনো কিউবের, তাহলে তার ওই কিউবে কন্ট্রিবিউশন হচ্ছে 1/8, কারণ সে 8টা কিউবে যদি সমানভাবে পার্টিসিপেট করে, তাহলে এই কিউবে তার পার্টিসিপেশনটা কত হবে, 1/8। তাহলে আমরা এই একটা কণা একটা কিউবে কতটা কন্ট্রিবিউট করে, 1/8। এটা সবসময় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে আমি বুঝিয়ে দেবো। তাহলে এই ইউনিট সেলটা যেটা কিউবিক ইউনিট সেল আমরা এঁকেছি, তাহলে এর প্রথমে আমাদের বের করতে হবে এফেক্টিভ নাম্বার অফ পার্টিকেল, কার্যকরী কটা কণা আছে এই কিউবটার মধ্যে। তা আমরা দেখছি টোটাল কণা আছে কটা, 8টা। প্রত্যেকটা কন্ট্রিবিউশন কত, 1/8 এই কিউবে। তাহলে আমরা বলতে পারি যে এফেক্টিভ পার্টিকেল ইন দিস ইউনিট সেল ইজ 1। এটাকে জেড দিয়ে ডিনোট করা হয়, তাহলে জেড ইকুয়াল টু 1। জেড 1 মানে একটা যদি আমি প্রিমিটিভ ইউনিট সেল, কিউবিক ইউনিট সেল বা সিম্পল কিউবিক ইউনিট সেল নিই, তার মধ্যে কণার সংখ্যা যেটা এফেক্টিভলি কার্যকরী কণার সংখ্যা থাকে 1। সেকেন্ড আমাদের বের করতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, CN। কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে, কোনো একটা পার্টিকুলার পার্টিকেলকে, সেটা অ্যাটম হতে পারে, মলিকুল হতে পারে, অণু, কোনো আয়ন হতে পারে, তাকে নিয়ারেস্ট কটা পার্টিকেল ঘিরে রেখেছে, তাকে বলে তার কোঅর্ডিনেশন নাম্বার। তা আমরা ধরো এইটা ভাবছি, এর নিয়ারেস্ট পার্টিকেল কি আছে, এই তিনটের ডিস্টেন্স সেম, প্রত্যেকটার ডিস্টেন্স a আমরা ধরে রেখেছি, রেঞ্জ লেন্থ হচ্ছে a, তাহলে প্রত্যেকটার ডিস্টেন্স a, তাহলে তিনটে এখানে আছে। এর এই পাশে যে কিউবটা আছে সেখানে একটা আছে, সেও নিয়ারেস্ট হবে।
এর এই পাশে যে একটা কিউব হবে সে এর সাথে নিয়ারেস্ট হবে। একই রকম ভাবে এর উপরে যদি একটা কিউব থাকে, ইউনিট সেল থাকে, তার যে একটা কোণ আছে সেটাও এর কমন নিয়ারেস্ট হবে। শুধু এর থেকে দূরে কারা, যারা ডায়াগোনালি আছে। তাহলে দেখা যাচ্ছে এই কোণাটাকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কোণা ধরে রেখেছে। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার সিম্পল কিউবিক সেলের 6। নেক্সট আমাদের বের করতে হবে সিম্পল কিউবিক সেলের রিলেশন বিটুইন এ অ্যান্ড আর। 3 নম্বর পয়েন্ট। এ হচ্ছে এজ লেন্থ। এ আমরা কি বলি, কোন কিউবের এজ লেন্থ। আর আর হচ্ছে রেডিয়াস অফ দা পার্টিকেল, সেটা অ্যাটম হোক, মলিকুল হোক, অথবা কোন আয়ন হোক, তার যে ব্যাসার্ধ। অ্যাকচুয়ালি কি হয় সিম্পল কিউবিকের ক্ষেত্রে, particles touches each other। তাহলে কণাগুলো নিজেদের মধ্যে স্পর্শ করে along the edge। তার মানে কোন সিম্পল কিউবিকে কণাগুলো কি করে না, নিজেদের এজ বরাবর নিজেদের মধ্যে টাচ করে। মানে ধরো আমি তোমাকে এখানে বুঝিয়ে দিই যে অরিজিনালি এরকম আছে দুটো, তাহলে এই 4টে কোণা আছে। এর নিচে আবার দুটো আছে, এর পিছনে একটা, এর পিছনে একটা। এর সেন্টার, এর সেন্টার, এর সেন্টার, এর সেন্টার, এটা জয়েন করলে একটা কিউব হয়। এর সেন্টার, এর সেন্টার, এর সেন্টার, এর সেন্টার জয়েন যদি আমরা করি, তাহলে এদেরকে যদি এবার কানেক্ট করি, তাহলে দেখো একটা কিউব চলে আসে। তাহলে অ্যাকচুয়ালি এটা টাচ করে আছে, আমরা শুধু এই পয়েন্টগুলো দেখাই। ক্লিয়ার? তাহলে অ্যালং দ্য এজ, সুতরাং আমরা বলতে পারি সবকটা দেখাচ্ছি, আমরা যে কোনো একটা দেখাচ্ছি। ধরো এই একটা কোণা আছে আর এই একটা কোণা আছে, ওখানে আমরা দেখিয়েছি টাচ করে আছে। তাহলে এই ডিসটেন্সটা আমরা অলরেডি বলেছি এজ লেন্থ হচ্ছে a, এদের রেডিয়াস আমরা বলেছি r। তাহলে একটা সিম্পল কিউবিকের ক্ষেত্রে আমরা লিখতে পারি রিলেশন a ইকুয়াল টু 2r। তাহলে থার্ড পয়েন্ট আমাদের গেল রিলেশন বিটুইন a অ্যান্ড r। অ্যাকচুয়ালি 4টে পয়েন্ট লাগে যে কোনো ইউনিট সেলকে ভালো করে অ্যানালিসিস করতে গেলে। এটা মুছে দিচ্ছি, সহজ ব্যাপার। এটা টাচ করছে, সবকটাই টাচ করছে, ওখানে ছবিতে যেরকম এঁকেছি। বইতে দেখবে আরো ভালো ছবি আছে, কারো ডিস্টিংক্ট। আমার যা ড্রয়িং ছিল দেখে ভালো করেই বুঝতে পারছো। নেক্সট হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন, 4 নম্বর পয়েন্ট। প্যাকিং ফ্র্যাকশন মানে তুমি একটা কিউবিকাল বা একটা ঘনকাকারের বক্স নিয়েছো বা বাক্স নিয়েছো, তার মধ্যে তুমি যদি গোল গোল জিনিস রাখো, কোনোদিন ওই বাক্সটা গোল জিনিস দিয়ে ভরাট করা যাবে? কোনোদিন যাবে না, ফাঁকা ফাঁকা জায়গা থাকবেই। প্যাকিং ফ্র্যাকশন মানে হচ্ছে এই যে তুমি ইউনিট সেলটা নিয়েছো, এর কতটা অংশ ওই কণাগুলো ঘিরে রেখেছে বা অকুপাই করে রেখেছে, আর কতটা অংশ ফাঁকা আছে, সেটা আমরা কি করে বুঝবো? প্যাকিং ফ্র্যাকশন আমরা বলতে পারি কি, যে ভলিউম অফ ইউনিট সেল, ভলিউম
occupied by unit cell divided by volume of unit cell। অর্থাৎ একক কোষটার আয়তন কত আর একক কোষটার মধ্যে বাই পার্টিকেলস, একক কোষটার মধ্যে কণা কতটা আয়তন অকুপাই করে রেখেছে, এই রেশিওটাকে বলা হয় প্যাকিং ফ্র্যাকশন, মানে এতটা এর মধ্যে প্যাক করে আছে। এবার আমরা এখানে দেখি সিম্পল কিউবিকের ক্ষেত্রে কি হয়। প্রথমত আমরা জানি ফর সিম্পল কিউবিক সেল z = 1, কার্যকরী পার্টিকেলের সংখ্যা 1, এবং যেহেতু রেডিয়াস তার r, তাহলে ভলিউম অফ 1 পার্টিকেল ইকুয়াল টু হবে 4/3 পাই আর কিউব। ভলিউম অফ ইউনিট সেল কি হবে? ইউনিট সেলের আমরা একটা ধারের লেন্থ বলেছি a কিউব, এন্ড অলসো আমরা a ইকুয়াল টু কি জানি 2r, তাহলে আমরা এটা লিখতে পারি 2r হোল কিউব। তাহলে প্যাকিং ফ্র্যাকশন ইমিডিয়েটলি বেরিয়ে যাবে। তাহলে প্যাকিং ফ্র্যাকশন মানে হচ্ছে সিম্পল কিউবিক সেলের z মানে একটা কণা আছে, তার আয়তন 4/3 পাই আর কিউব বাই a কিউব, এটা হচ্ছে ইউনিট সেলের ভলিউম। a কিউব ইকুয়াল টু আমরা এখানে দেখছি, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 গুণ 4/3 2r হোল কিউব। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার পাবো আমরা 0.524। অর্থাৎ আমরা বলতে পারি পার্সেন্টেজ অফ স্পেস অকুপাইড, যাকে অর এটার আরেকটা নাম আছে প্যাকিং এফিসিয়েন্সি, পরীক্ষায় আসতে পারে, ইকুয়াল টু 52.4%। তার মানে একটা ইউনিট সেলের 52.4% কণা দ্বারা অধিকৃত থাকে, তাদের পার্সেন্টেজ অফ ভয়েড স্পেস মানে ফাঁকা স্থান তার মানে কতটা আছে? 100 থেকে এটা বিয়োগ করো, 47.6%। এইটুকু আজকে আমাদের রইল। নেক্সট দিন আমরা এর পরের থেকে শুরু করব অ্যানালিসিস অফ ইউনিট সেল। আমরা আজকে শুধু সিম্পল কিউবিক করলাম। এইটুকু যদি বুঝতে পারো বাকিগুলো বুঝতে পারবে। কোনো কিছু এখানে কিছু একদম টেনশন করার নেই, সহজ চ্যাপ্টার, একটুখানি ভাবলেই হবে। থ্যাঙ্কস। পরের দিন।